কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু। হতাহতদের পরিচয় জানা যায়নি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ১৭তম দিনের সাক্ষ্য। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের উপর বিএনপির আইনজীবীদের শুনানি শেষ। গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতেই নির্বাচন দাবি বিএনপির। আওয়ামী লীগের ভোটে যাওয়ার সুযোগ নেই বলছে জামাত। জোট নিয়ে সিদ্ধান্ত হয়নি এনসিপির। এবং নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। পরিবর্তনের পক্ষেই রায় এসেছে বললেন মেয়র। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে। সকাল ৯:৩০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও ৩ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে ১৭তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সকালে মামলায় গ্রেফতার থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। তবে আদালতের রায়ে এ ব্যবস্থা ফিরলেও তা আগামী নির্বাচনের পর থেকে কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কবির কুদ্দুস কাজল। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ৮ম দিনে বিএনপির পক্ষে শুনানি শেষে তিনি এসব কথা বলেছেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপি সহ আপিলকারী সব পক্ষের শুনানি শেষে এখন রাষ্ট্রপক্ষ শুনানি করছেন। সদস্যের বেঞ্চ এই মামলাটি শুনানি করেন এবং বিচারপতি এবিএম খায়রুল হক সহ ৪ জন বিচারপতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যে সংশোধনী করা হয়েছিল সেটিকে বাতিল ঘোষণা করেন। আর ৩ জন বিচারপতি বলেন যে না, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানের যে মৌলিক কাঠামো এটাকে ভঙ্গ করে না, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গণতন্ত্রের বিকাশের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মানুষের ভোটাধিকার যে সুনিশ্চিত করা হয়েছে সেটাকে বরং শক্তিশালী করে। এই বিষয়ে আরও জানতে আমরা হাইকোর্টে যাব। সেখানে রয়েছেন সহকর্মী মেজবা রহমান, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। মেজবা, ট্রাইব্যুনাল ও হাইকোর্টের মামলার বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আজকে ৮ম দিনের শুনানি ছিল এবং একই সঙ্গে ট্রাইব্যুনালও গত বছরের জুলাই আন্দোলনের সাক্ষ্য গ্রহণ ছিল। আমি একটু হাইকোর্ট দিয়ে শুরু করতে চাচ্ছি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৮ম দিনের আপিলের ৮ম দিনের শুনানি ছিল আজ, যেটি সকাল ৯:৫০ প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুরু হয়। আজ বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ইতিমধ্যেই তার শুনানিটি শেষ হয়েছে, অর্থাৎ বিএনপির তার শুনানির মধ্য দিয়েই যে শুনানি, আপিলের শুনানি বিএনপির, সেই শুনানিটি কিন্তু শেষ হয়েছে। তিনি জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আপিল করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে এবং তার পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তিনি শুনানি করেছেন এবং তার শুনানিতে তিনি জানিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ছিল। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিচার বেঞ্চ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের মৌলিক অধিকার খর্ব করেছেন। আদালত কখনো সংসদের কাজে বাধা দিতে পারেন না, এরকম বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন এবং তিনি এর সঙ্গে জানিয়েছেন তিনি প্রত্যাশা করেন এবং আগামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে আবারও ফিরে আসবে, তবে সেটি আগামী নির্বাচন না, আগামী পরবর্তী নির্বাচনের অর্থাৎ এর পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে কার্যকর হবে বলে তিনি
আশা ব্যক্ত করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপক্ষের যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন আসাদুজ্জামান, তিনি শুনানি করছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের যে আপিল বিভাগ বেঞ্চ রয়েছেন সেখানে শুনানি করছেন এবং তিনি তার শুনানিতে বেশ কিছু বিষয়ে আলোকপাত করেছেন। অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে শহীদ মুগ্ধ থেকে শুরু করে আবু সাইদ, ছোট্ট আনাস যে গণঅভ্যুত্থানে মারা গিয়েছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন। এবং এই সঙ্গে আমি আরো একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ সহ 7 লাশ পাওয়ানোর ঘটনায় আজ 16 জনের বিরুদ্ধে আজ 17তম দিনের সাক্ষ্য গ্রহণ ছিল, যেখানে সাক্ষী দিচ্ছেন শিক্ষার্থী শারিয়ার হোসেন। তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। বিচার ট্রাইব্যুনাল 2 সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল বেলা 11:30টায়। এই ছিল আমার কাছে সবশেষ। অলি জি মেজবা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে শেষ খবর জানানোর জন্য। জাতীয় নাগরিক পার্টি, সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী ও আম জনগণ পার্টির নিবন্ধন বিষয়ে আজ গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন। ইতিমধ্যে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনসিপির জন্য শাপলাকলি, আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে সিইসির সঙ্গে বৈঠকের কথা রয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের। দর্শক, নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী এমআর আসাদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আসাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? নিবন্ধনের গণবিজ্ঞপ্তি সহ নির্বাচন কমিশনে আজকের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। গতকাল মঙ্গলবার দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আসলে একটি চূড়ান্ত পর্যায়ে আমরা দেখেছি। এর মধ্যে একটি হচ্ছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটি রয়েছে, যেটিকে আমরা সংক্ষেপে আরপিও বলি, সেই আরপিওর যে সংশোধনী, সেই সংশোধনীটা কিন্তু একটি জারি করা হয়ে গেছে। মানে গণপ্রতিনিধিত্ব যে অধ্যাদেশ রয়েছে সেটি কিন্তু জারি করা হয়েছে। এছাড়া যে বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, বেশ কিছুদিন ধরে প্রায় 4.5 মাস বা 5 মাসের মতো একটা সময় ছিল নিবন্ধন প্রক্রিয়া, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার আবেদন গ্রহণ, যাচাই বাছাই, আপত্তি নিষ্পত্তি, এই পুরো বিষয়টা নিয়ে প্রায় 5 মাসের মতো একটি সময় ছিল। এবং এরপরে কিন্তু আগামীকাল আমরা গতকাল দেখেছি যে 3টে রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এবং এরপরে কিন্তু স্বাভাবিকভাবে যে প্রক্রিয়াটি আসে, যারা আসলে নিবন্ধন পাননি তাদের একটি দাবি দেওয়ার বিষয় আসে। এবং সেটি কিন্তু আমরা এখন নির্বাচন কমিশনে দেখছি যে সে দলগুলো আসলে আসছে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বা কমিশনারদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন এবং তাদের দাবিগুলো আসলে তারা তুলে ধরছেন। এর মধ্যে আসলে গণ অধিকার পরিষদের যিনি রাশেদ খান, উনি কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তিনিও কিন্তু সিইসির সঙ্গে দেখা করেছেন এবং তিনি সিইসির কাছে জানিয়েছেন যেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা যে জাতীয় পার্টি যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি এবং 14 দল, তারা যেন আসলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। তো সব মিলিয়ে আসলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, এটি নিয়েই কিন্তু আসলে নির্বাচন কমিশনে এখন একটি কর্মব্যস্ত দিনই আসলে পার করছে। এবং আমরা যে পরিস্থিতি দেখছি, হয়তো নির্বাচন কমিশনকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই তাদেরকে নিতে হবে, কারণ নির্বাচনের যে রোডম্যাপ সেটি থেকে কিন্তু এখনও নির্বাচন কমিশন আসলে অনেকটুকুই পিছিয়ে আছে এবং সেই শূন্যতাটাকে পূরণ করতে তাদেরকে আরও দ্রুত তাদের কাজ এগিয়ে নিতে হবে। অলি। জি আসাদ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন ভবন থেকে বলছিলেন সহকর্মী এমআর আসাদ। গণতন্ত্র পুনরুদ্ধারে সঠিক সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপির শীর্ষ নেতারা। দল মনোনীত প্রার্থীদের জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা। সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিএনপি নেতারা। এতে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এজেড-এম জাহিদ হোসেন সহ সিনিয়র নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জামাত আমির। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও বলেছেন তিনি। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে,
সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে এনসিপি। তবে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী দেওয়া হবে না। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণার পর পাল্টে গেছে ফেনী ১ আসনের দৃশ্যপট। চাঙ্গা হয়ে উঠেছেন নেতাকর্মীরা, উচ্ছ্বসিত এলাকাবাসীও। এছাড়া প্রিয় নেত্রীর মনোনয়নের খবরে বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনেও চলছে উৎসবের আমেজ। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, ফেনী ১ বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফেনী ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। বেগম জিয়াকে প্রার্থী ঘোষণার পর থেকেই আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন এলাকাবাসী। ফেনী ১ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিপুল ভোটে জয়ী হন বিএনপি চেয়ারপারসন। এরপর বিগত সরকারের দেয়া মিথ্যা মামলা, কারাবাস আর নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে। এখন ভোটের মাঠে প্রিয় নেত্রীর অংশগ্রহণের ঘোষণার পর থেকে ফেনীর বিভিন্ন অঞ্চলে বইছে উৎসবের আমেজ। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কেন্দ্রভিত্তিক যে কমিটি করা হয়েছে, নেতৃবৃন্দের তালিকা করা হয়েছে, তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বেগম খালেদা জিয়াকে বিজয় করার জন্য আমরা কাজ করব। আপনি যদি নির্বাচনে ক্যাম্পেইনে আসেন, ফেনী ১ এই ছাগলনাইয়া দিয়েই স্টার্ট হবে। অনেক ভোট ওনাকে জিতাই আমরা ইনশাআল্লাহ। ফেনী ছাড়াও বগুড়া ৭ ও দিনাজপুর ৩ থেকে লড়বেন বেগম খালেদা জিয়া। ফলে এই দুই জেলার বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। ত্রয়োদশ নির্বাচনে বেগম জিয়া দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচন করবে, এতে আমাদের গোটা দিনাজপুরবাসী সবাই খুশি। বগুড়াবাসী আনন্দিত, গর্বিত এবং উচ্ছ্বসিত। আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন। এক যুগ পর ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চাঙ্গা হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। সাধারণ মানুষও একে দেখছেন ইতিবাচক রাজনীতির নতুন দিগন্ত হিসেবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় আগুনে পুড়ল ৬টি ঝুট গোদাম। ভোরে ঝুটের গোডাউনে আগুন লাগে, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে হয় তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চাঁদপুর ঘাটে প্রতিদিনই আসছে খাদ্যের অনুপযোগী ছোট ছোট পচা ইলিশ। তাতে ক্ষোভ আর হতাশায় দিন কাটছে পাইকারি মাছ ব্যবসায়ীদের। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চাঁদপুরে মাছঘাটে প্রতিদিনই নথিপথে আসছে ভোলা, বরিশাল, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, পটুয়াখালী, তজুমউদ্দিন থেকে পচা ইলিশ, যা একেবারে খাওয়ার অনুপযোগী। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক হতাশা। পাইকারি মাছ ব্যবসায়ীরা চাঁদপুরের ইলিশ না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, মাছঘাটে কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। আমাদের চাঁদপুরের যেই রূপালী ইলিশ, সেটা অভিযানের পর থেকে একবারে দেখাই যাইতেছে না চাঁদপুরের নদীতে। যে মাছগুলো আসছে বর্তমানে চাঁদপুরে ছোট মাছ,
এবং এই মাছগুলো একটু নরম মাছ, ঠিক আছে। এই বর্তমান অভয়াশ্রম শেষ, নদীতে কোনো মাছ নেই, মাছের ভালো মূল্য হয়, এই জন্যই আমরা মাছ মূলত চাঁদপুরে নিয়ে আসা হয়। চাঁদপুরে আসি যে একটু ভাড়া দাম বেচার জন্য আর কি। অভিযান শেষে নদীতে ভরপুর মাছ পাওয়ার আশায় লক্ষ লক্ষ টাকা দাদন দিয়ে এখন হতাশায় ব্যবসায়ীরা। আমরা প্রত্যাশা বলে কোনো মাছ পাই নাই বিদায় আমরা হতাশ। আমরা লক্ষ লক্ষ টাকা দাদন দিয়েছি, কিন্তু আমাদের লোকালয় নদীর মধ্যে কোনো মাছ নাই, কিছু সংখ্যক মাছ আছে, তাও সাগরের থেকে। নিয়মিত বাজার পরিদর্শন করা হচ্ছে জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা বললেন, অবৈধ ব্যবসায়ীদের জরিমানা ও শাস্তির মুখোমুখি করা হচ্ছে। তো অসাধু ব্যবসায়ী চাঁদপুরের বাইরে থেকে নষ্ট পচা মাছ, অনেক দিনের মজুতকৃত যে মাছটা, সেটা এখানে এনে বিক্রি করছে এবং আজকে আমরা একজন ব্যবসায়ীকে হাতে নাতে ধরতে সমর্থ হই এবং তাকে আজকে আমরা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করেছি। নিষেধাজ্ঞার সময় যেসব ইলিশ সাগরে যেতে পারেনি সেগুলি বিভিন্ন উপকূলীয় এলাকায় ধরা পড়ছে, আর ব্যবসায়ীরা এই সুযোগে মাছগুলো চাঁদপুরের নামে বিক্রির চেষ্টা করছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। বাণিজ্যিক কারণে চাঁদপুর একটা ইলিশের রান, সে কারণে অন্যান্য অঞ্চলে যে মাছগুলো ধরা পড়ে তারাও চায় যে চাঁদপুরে এনে চাঁদপুরের নামে ইলিশ গুলো বিক্রি করার জন্য, সে কারণে আমরা চাঁদপুরে অন্যান্য অঞ্চলের মাছ বেশি দেখতে পাচ্ছি। চাঁদপুরের ইলিশের সুনাম যেন নষ্ট না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর হবে প্রত্যাশা ব্যবসায়ী সহ চাঁদপুরবাসীর। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 5, ঘটনাস্থলে দুজনের মৃত্যু, হতাহতদের পরিচয় জানা যায়নি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 17তম দিনের সাক্ষ্য, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের উপর বিএনপির আইনজীবীদের শুনানি শেষ। গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি বিএনপির, আওয়ামী লীগের ভোটে যাওয়ার সুযোগ নেই বলছে জামাত, জোট নিয়ে সিদ্ধান্ত হয়নি এনসিপির। এবং নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি, পরিবর্তনের পক্ষেই রায় এসেছে বললেন মেয়র। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।